ঐশ্বর্যের প্রতি অনির্বাণের দরদ উতলে পড়া দেখে এবার নীলাঞ্জনার অনির্বাণের উপরে সন্দেহ হওয়া শুরু হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। জোর করে যখন ঐশ্বর্য নীলাঞ্জনাকে যে ব্যথা যন্ত্রণা দেওয়ার চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ অফিস থেকে ফিরে আসে এবং অফিস থেকে ফিরে আসা মাত্রই যখন বাড়ি ভর্তি জল দেখে, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে কি ব্যাপার রাই, তুমি ঠিক আছো তো? আর এখানে এত জল কি করে পড়ে গেল ফ্লোরে, বলো তো। ঠিক সেই মুহূর্তে ঐশ্বর্য বলতে থাকে যে আর বলবেন না দাদাবাবু, এই যে উনি অসাবধানতার কারণে পায়ে ধাক্কা দিয়ে এমন করে জলগুলোকে গড়িয়ে ফেলে দিয়েছে যে পুরো বাড়িতে এখন জল ভরে গিয়েছে। এবার তো আমি ভাবছি যে এই জলগুলোকে কী করে আমি একা হাতে কাচবো বলো তো। এর জন্য তো আমাকে কাউকে না কাউকে আমার অবশ্যই হেল্প নিতে হবে, তাই না? ঠিক সেই মুহূর্তে অনির্বাণকে নীলাঞ্জনা বলতে থাকে যে অনির্বাণ দা, খুব একটা বেশি দিন লাগবে না রায় দিদি ভাইয়ের এই সন্তানটা নষ্ট হতে। যতক্ষণ পর্যন্ত এই মেয়েটাকে এই বাড়িতে রাখবে না, ততক্ষণ পর্যন্ত এই মেয়েটা ধেই ধেই করে নিচে এরকম করে কাজ বাড়িয়ে যাবে। এবং রায় দিদিভাই যদি অন্ধের মতন হাঁটা শুরু করে দেন না, তাহলে দেখবে যে রায় দিদিভাই কোনো এক সময় তো নিজের অসাবধানতার কারণে এই জলের মধ্যে পা দিয়ে পড়েই যাবে। ঠিক সেই মুহূর্তে ঐশ্বর্য বলতে থাকে যে আমার তো অন্য কেস মনে হচ্ছে দাদাবাবু, জানো তো কেন জানি আমার মনে হচ্ছে যে এই জলটা ইচ্ছাকৃতভাবে ফেলানো হয়েছে এবং এই জলটা ইচ্ছাকৃতভাবে এর জন্যই ফেলেছে যাতে কিনা রায় দিদিমণি পড়ে যায় এবং তার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এবং এই কাজটা ঠিক কে করতে পারে বলো তো? কারণ আমাকে তো এই বাড়িতে রেখেইছো দিদিমণির কেয়ার করার জন্য, তাই না? তাহলে তুমিও ছিলে না। আর রায় দিদিমণি তো নিশ্চয়ই নিজের সন্তানকে নিজে ক্ষতি করতে চাইবে না, তাহলে একজনই অবশিষ্ট আছে। আমার মনে হয় সে ইচ্ছাকৃতভাবে এর জন্যই ফেলেছে। ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে যে মুখ সামলে কথা বলবে। অনির্বাণ দা, এই মেয়েটাকে এখান থেকে ঝেঁটিয়ে তুমি বিদায় করে দাও, কারণ ওর বদ উদ্দেশ্যগুলো ও আমার কাঁধে মারার চেষ্টা করছে এবং ও আমাকে আমার দিদির কাছে খারাপ সাজানোর চেষ্টা করছে। তুমি দুদিনকার আসার মেয়ে, তুমি কি মনে করছো যে তুমি অনির্বাণ দাদাভাইয়ের কাছে জানাও তাই বলবে আর সেও আমাকে সন্দেহ করা শুরু করে দেবে? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে না না নীলু, তোমাকে সন্দেহ করার তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু তার থেকে বড় কথা নীলু, একটা জিনিস আমি ঠিকই বুঝতে পেরে গিয়েছি যে তুমি ছাড়া রায়ের খেয়াল রাখার মতো এই বাড়িতে মানুষের সত্যিই অনেক বেশি অভাব, জানো। তার ঐশ্বর্যকেই বা কী বলবো বলো তো? ও এখানে দুদিন আছে তারপরে চলে যাবে, ওকে আর বলে কী লাভ বলো তো? আচ্ছা তোমাকে একটা কাজ দিচ্ছি, তুমি বরঞ্চ রায়ের যখন ভালোই চাও, ঐশ্বর্যের পক্ষে তো একার পক্ষে তো এত বড় বাড়ির মধ্যে জল কাচা সম্ভব হবে না। তুমি বরঞ্চ ওকে হাতে হাতে একটু হেল্প করে দাও। তোমার তো এমন কোমর ভেঙে যায়নি, তাই না? আর তুমি যখন ভিজে গায়ে দাঁড়িয়ে আছো, তাহলে বরঞ্চ এই কাজটা ঐশ্বর্য হাতে হাতে লাগিয়ে তুমি করে ফেলো, তাতে রাইয়ের আরও হেল্প হবে। ঠিক সেই মুহূর্তে ঐশ্বর্য বলতে থাকে যে থ্যাংক ইউ গো দাদাবাবু, তুমি একমাত্র এই ঐশ্বর্যের কষ্ট বুঝতে পারলে। ঠিক সেই মুহূর্তে রায়ের কাছে এসে নীলাঞ্জনা বলতে থাকে যে দেখলি তো দিদিভাই, তুই কিছু বলবি না? তোর বর এই দুদিনকার আসার মেয়ের সাপোর্ট দিয়ে যাচ্ছে। তোর বর একবারও ভাবলো না যে এই মেয়েটা একটা সামান্য কাজের লোক, ওর হাতে হাতে আমি যদি কাজ করি তাহলে তো ওর আর আমার মধ্যে কোনো তফাৎ থাকবে না। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে না রে নীলু, এই কথাটা তুই ভুল বললি। কাজের মধ্যে কোনো খারাপ আর ভালো নেই বা ছোট বড় নেই, কাজ তো সবাইকেই করতে হয়, তাই না? হাতে হাতে তুই যদি ঐশ্বর্যকে একটু হেল্প করেও দিস, অনির্বাণ যদি বলেও থাকে, তাতে তো আমার মনে হয় না যে ও খুব একটা খারাপ কথা বলেছে। কারণ তোর পা লেগে যখন এই জলের বালতি থেকে জলগুলো পড়ে গিয়েছে, তাহলে তো এটা তোরই দরকার পরিষ্কার করে দেওয়া। সেটা যদি তুই না করতে পারিস তাহলে আমাকে বলে আমি বরঞ্চ হাতে হাতে ঐশ্বর্য করে দিচ্ছি। ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে যে না, এবার যদি রাই দিদিবার উপরে চড়ে কোনো কথা বলি, তাহলে অনির্বাণ দাদাভাই আমাকে ভুল বুঝে আমাকে এখান থেকে বার করে দেবে। তার থেকে বরঞ্চ বেটার যে ওই মেয়েটাকে হেল্পই করে দিত। বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।